নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমেই জানাই, দীর্ঘদিন তোমাদের মাঝখানে আমি আসতে পারিনি, অনেক রকম ব্যস্ততার জন্য, কাজের অনেক চাপ ছিল এবং বিভিন্ন রকম প্রবলেমসের জন্য আমি মাঝখানে একটু অ্যাবসেন্ট ছিলাম। তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকেই আমাকে টেলিগ্রাম গ্রুপেও আস করছো এবং তাছাড়াও আরও অনেকে জিজ্ঞাসা করছো যে কী করে ইংলিশটাকে ভালোভাবে তৈরি করা যায়, ইংলিশ সেকশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কী করতে পারি। তো দেখো, পার্সোনালি ইংলিশ সেকশনে আমিও খুব একটা বেশি পাকাপোক্ত ছিলাম না প্রথম থেকে। তো ইংলিশটা নিয়ে আমার একটা বড় প্রবলেম কাজ করতো এবং ইংলিশের জন্য প্রথম দিকে আমার অনেক প্রিলিমিনারি এক্সাম কিন্তু আমার কোয়ালিফাইও হতো না। যদি বলি ম্যাথস বা রিজনিংয়ের কথা, ম্যাথ রিজনিং আমাকে খুব সুন্দর পার করে দিল, ইংলিশ নিয়ে সমস্যা আমারও অনেকটা পরিমাণে ছিল। তো এবার সেক্ষেত্রে আমি কি করতাম সেটা আমি তোমাদেরকে বলি। ব্যাপারটা হচ্ছে, প্রথমে ইংলিশের কম্পোনেন্টসগুলোকে বুঝতে হবে যে কী কী কম্পোনেন্টস তোমার ইংলিশে আছে, কী কী জিনিস তোমার লাগছে। দেখো, ইংলিশে তোমার কাছ থেকে যেটা দরকার সেটা হচ্ছে একটা রিডিং কম্প্রিহেনশন, একটা রিডিং পার্ট, একটা হচ্ছে তার সঙ্গে আসছে ভোক্যাব পার্ট, ভোক্যাবুলারি, শব্দার্থ, শব্দের মানে, ভোক্যাবুলারি, ভোক্যাব পার্ট, আরেকটা আসছে তোমার গ্রামাটিক্যাল সেকশন। ঠিক আছে? তো এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিস তোমার কিন্তু লাগছে। আর পিও এক্সামে মেন সেকশনে একটা রাইটিং পার্ট থাকে, তো রাইটিং পার্টটা তোমরা করে নিতে পারবে, ওটাতে খুব একটা প্রবলেম হবে না, ওটার কথা অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করা যাবে। কিন্তু মেইন হচ্ছে ইংলিশের এই তিনটে পার্ট খুবই দরকারি। তো এই তিনটেকে সেপারেটভাবে তৈরি করে নিতে হবে, তাহলে তোমার ইংলিশ সেকশনের কভারেজ হয়ে যাবে। এবার দেখো, তাহলে একটা করে আলোচনা করি যে রিডিং কম্প্রিহেনশন দিয়ে স্টার্ট করা যাক, আরসি কী করে তোমরা কভার আপ করবে। দেখো, অনেকে তোমরা ভাবো যে রিডিং কম্প্রিহেনশন মানে শুধুই পড়া, কিন্তু কিন্তু পড়া নয়, পড়া এবং তার সঙ্গে সঙ্গে পড়াটার অর্থটাকেও বোঝা, মানেটাকেও বোঝা। এবার তোমরা কিভাবে পড়বে? এবার অনেকে আছে যে রিডিং কম্প্রিহেনশন গড় করে পড়ে চলে যাও, ভাবো কত ফাস্ট পড়তে পারছি, সেটাতেই হচ্ছে কাজ হবে। কিন্তু ফাস্ট পড়ে কাজ তখন কিচ্ছু হবে না যতক্ষণ না তার থেকে মর্মার্থটা তুমি কম্প্রিহেন্ড করতে পারছো, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বলতে কি চাইছে, প্যাসেজের খুঁটিনাটি বিষয়গুলোকে ধরতে পারা। যেমন ধরো, কোনো প্যাসেজ হয়তো রয়েছে স্টোরি বেসড, তো স্টোরি বেসড প্যাসেজ খুব ইজি হয়, সেটা তোমরা সহজেই পারো। কিন্তু যখনই কোনো অ্যানালিটিক্যাল টপিক চলে আসে, যেমন ধরো কোনো ওয়ার্ল্ড ব্যাংকের কোনো রিপোর্ট চলে আসলো, কোনো একটা ওরকম টাইপের আর্টিকেল চলে আসলো, কোনো ইকোনমিক আর্টিকেল চলে আসলো, ঠিক আছে, তো তখন কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে যায় সিনারিওগুলো। কোনো রিসার্চ আর্টিকেল চলে আসলো, তখন কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো আমি একটা টিপ দেবো তোমাদেরকে, যে কোনো রকমের ডেটা, যে ধরো এত পার্সেন্টেজ গ্রোথ দেখা গেছে বা এই ইয়ার থেকে ওই ইয়ারের কিছু চেঞ্জেস হয়েছে, এরকম টাইপের যদি কোনো ডেটা মেনশন থাকে, সেই সেন্টেন্সগুলোকে একটু ভালো করে পড়বে এবং মাথায় ওটাকে হিট করবে, ক্লিক করে রাখবে, ওটাকে মাথায় একটা আইডিয়া রাখবে, হাইলাইটেড রাখবে যে হ্যাঁ, এই টপিকটা আমার ওখানে ডিসকাস করা হয়েছে। কারণ ডেফিনেটলি দেখা যায় ওই রকম টাইপের টপিকগুলো থেকে কোয়েশ্চেন আরসিতে দেওয়া থাকে। আচ্ছা, তারপর কোনো একটা পয়েন্টে ধরো কেউ কোনো একটা বিশেষ বিষয় সম্বন্ধে কমেন্ট করলো যে এর ক্ষেত্রে এরকম হয়, তার মধ্যে হয়তো কোনো একটা ডেটা বলা আছে যে কোনো একটা ইকোনমিস্ট হয়তো, অমুক ইকোনমিস্ট হয়তো মন্তব্য করেছে আগামী 4 বছরের মধ্যে এত পার্সেন্টেজ গ্রোথ আমরা দেখতে পেতে পারি। তো ওইরকমভাবে কোশ্চেন্স কিন্তু ফ্রেম করা হয় যে নিম্নলিখিতর মধ্যে এই ইকোনমিস্ট কত বছরের মধ্যে গ্রোথ দেখতে পাওয়ার কথা বলেছে। এবার ওইরকম টাইপের যে পয়েন্টসগুলো, তখন কি হয়, আমরা ছোট্ট একটা টাইম ফ্রেম, ওইটুকুনি 4 বছর বা 5 বছর কত বলেছে সেটা দেখার জন্য অত বড় প্যাসেজটাকে আবার আমাদেরকে স্ক্রোল করতে হয়, এতে করে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে আমাদের একটু অ্যাওয়্যার থাকতে হবে, যাতে করে আমরা ফার্স্ট চান্সেই যেন আমরা ওগুলোকে অবজার্ভ করে নিতে পারি। আরসি যখন সেট প্র্যাকটিস করবে তখন খেয়াল করবে যে কী ধরনের কোয়েশ্চেন আস্ক করছে, রাদার দেন দ্য প্যাসেজ ফোকাস অন দ্য কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেন্সগুলো তোমাকে এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে জিজ্ঞেস করছে, যে হ্যাঁ এরকম টাইপের একটা কোয়েশ্চেন আমাকে আস্ক করতে পারে। মোটামুটি 7 থেকে 10খানা কোয়েশ্চেনের এটা তো সেট হয়েই যায় প্রিলিমিনারি ফেজে যদি বলতে হয়। তো মোটামুটি ওগুলো তোমরা দেখবে এবং ওতে করে কি হয়, তোমাদের একটা অ্যানালিসিস একটা তৈরি হবে যে হ্যাঁ এরকম টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। বাকি তো কিছু কোয়েশ্চেন সহজ থাকে, হয়তো আরসির মাঝখানে একটা ড্যাশ দিয়ে দিল, শূন্যস্থানে কি বসবে, ওটা তো অনেকটাই গ্রামার বেসড বা ভোক্যাব বেসড পার্ট হয়ে যায়। হ্যাঁ, অনেক রকম কোয়েশ্চেন এমন থাকে যে হয়তো একটা বোল্ড সেকশন দিয়ে দিল, ওখানে তো কোনো গ্রামাটিক্যাল এরর আছে, ওটা তো আরসির কোনো কোয়েশ্চেনই হলো না, ওটাতে এরর ডিটেকশন হয়ে গেল। মানে কিছু কোয়েশ্চেন এমনও থাকে যেগুলো তুমি আরসি না পড়েও ডাইরেক্ট করতে পারবে। ওকে, এবার আরসি প্রস্তুতির জন্য করবে কি করে, কি পড়বে, কোথা থেকে পড়বে? দেখো, আমি প্রথমেই বলবো হিন্দু পড়াটা হচ্ছে সব থেকে বেস্ট। হিন্দু যে নিউজ পেপার, তার কিচ্ছু না, এডিটোরিয়াল সেকশনটা, অনলি এডিটোরিয়াল সেকশনটা যদি তুমি পড়ো যথেষ্ট, মোর দ্যান এনাফ। কিন্তু ব্যাপারটা হচ্ছে হিন্দু শুরুতেই শুরু করলে পরে অনেকের ডিফিকাল্ট লাগতে পারে, টাফ লাগতে পারে। তার জন্য একটা বেটার সলিউশন আমি যদি বলি, প্রথমে তোমরা যে কোনো ইংলিশ আর্টিকেল, সহজ কোনো নিউজ পেপার হোক, সহজ কোনো সেকশন হোক, যে কোনো জায়গা থেকে হোক তোমরা পড়তে চেষ্টা করতে পারো। তাতে টাইমস অফ ইন্ডিয়া হোক, তোমার হচ্ছে আমাদের
ওইদিকে তোমার ওই পেপারটার নাম কি তোমার হচ্ছে টেলিগ্রাফ হোক, হ্যাঁ ইকোনমিক টাইমস হোক, যে কোনো কিছু তুমি পেপার পড়তে পারো। তবে আস্তে আস্তে যখন একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, ইজি আর্টিকেলস পড়ে পড়ে যখন ইংলিশটার সঙ্গে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়ে যাবে, যে পড়তে গিয়ে তুমি বুঝতে পারছো এটার মানেটা কি, ওটার মানেটা কি, এই ওভারঅল প্যাসেজটার মধ্যে কি বলতে চাইলো, তখন আস্তে আস্তে চেষ্টা করো এবার হিন্দুতে সুইচ করার। এবং অটোমেটিক কী হবে, তুমি যখন ওই লেভেলটার সঙ্গে অ্যাকাস্টামড হয়ে যাবে না, অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখবে এক্সামে যখন তুমি ফেস করছো আরসিগুলোকে, ওই রকম টাইপেরই কোয়েশ্চেন্স তুমি ওখানে দেখতে পাবে, ওরকম টাইপের আর্টিকেলস তুমি ওখানে দেখতে পাবে। তো তোমার একটা না মানে কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি তো এরকম জিনিস ফেস করে এসেছি। তাছাড়া মক টেস্ট আছে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আরসির সঙ্গে রিলেটেড হচ্ছে ভোক্যাব। আরসি পড়তে গিয়ে দেখা যাচ্ছে কোনো প্যাসেজ পড়তে গিয়ে তুমি অনেক কটা মানে হয়তো বুঝতে পারছো না, সেগুলোকে তুমি আন্ডারলাইন করে করে রাখলে এবং সেগুলো ডিকশনারি থেকে সঙ্গে সঙ্গে তুমি মানেগুলো দেখলে। এবার মজার বিষয় হচ্ছে হিন্দু বা এরকম টাইপের কোনো স্ট্যান্ডার্ড নিউজ পেপার পড়লে কি হয়, অধিকাংশ যে ওদের ডেলি যে আর্টিকেলসগুলো আসে, মানে ওদের যে এডিটোরিয়াল আসে, সেখানে কিন্তু ওই ওয়ার্ডসগুলো রিপিটেশন হয়। ততক্ষণ পর্যন্ত ভোক্যাব তোমার মাথায় সেট হবে না যখন হচ্ছে যতক্ষণ না তুমি ওগুলোর রিপিটেশন দেখতে পাবে, প্র্যাকটিক্যাল ইউজ দেখতে পারবে। ঠিক আছে, যেমন একটা মানে কিছু কিছু ওয়ার্ডস আমি এখান থেকে নতুন শিখেছি, মিথ্যা বলবো না, ইংলিশ আমার টুকটাক চর্চা ছিল, কিন্তু অনেক জিনিস নতুন শিখেছি। যেমন যে ডিফার্ড, হ্যাঁ এরকম টাইপের ওয়ার্ডস, ঠিক আছে, বারবার যখন ইউজ হতে হতে দেখতে পাই, তখন হচ্ছে আমি বুঝতে পারছি যে হ্যাঁ এগুলো এরকম টাইপের ওয়ার্ডস থেকে থাকে। আরও অনেক ওয়ার্ডস আছে, ইদানিং এখন এই মুহূর্তে মাথায় আসছে না, তবে রিপিটেড ইউজ তুমি দেখতে পাবে। তখন অটোমেটিক তুমি দেখবে ওই ওয়ার্ডগুলো রিপিটেডলি ইউজ করতে করতে তোমার একটা ফ্লোতে এমন চলে এসছে, তুমিও কোনো কথা বলতে গিয়ে ওরকম টাইপের ওয়ার্ডস থ্রো করতে শুরু করেছো। তো এই একটা সাবকনশিয়াস লার্নিং তোমার কিন্তু কাজ করবে, যেটা তোমাকে অনেকটা হেল্প করবে তোমার ভোক্যাব ইমপ্রুভ করার ক্ষেত্রে। আচ্ছা, আর যদি তুমি লেন্দি প্রসেসে যেতে চাও, যে হ্যাঁ একদম ইন ডিটেল তুমি ভালো করে ভোক্যাবটাকে বুঝে বুঝে করতে চাও, তার জন্য আমি একটা ভালো বই সাজেস্ট করতে পারি, ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই নরম্যান লুইস। খুবই ভালো বই। ওই বইটাকে যদি টাইম নিয়ে তুমি যদি ধীরে ধীরে যদি করতে চাও বা করতে পারো, তাহলে দ্যাট উইল বি ভেরি গুড। রুট ওয়ার্ডস থেকে শুরু করে অনেক রকম ডিপ অ্যান্ড ডেপথে অ্যানালিসিস করা আছে, সেরকম অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি ওয়ার্ডসগুলোকে দেখতে শিখে যাও, তাহলে তোমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না, অন্তত ভোক্যাব রিলেটেড ব্যাপারে। আর যদি তোমাদের এমন থাকে যে না অতটা ডেপথে তোমরা যেতে চাইছো না বা পারছো না, তোমাদের জাস্ট একটা ভোক্যাব কভারেজ দরকার, একটা আন্ডারস্ট্যান্ডেবিলিটির জন্য দরকার, তো সেই দিক দিয়ে আমি বলবো তোমাদেরকে। কারণ দেখো, ব্যাংকে একটা জিনিস বুঝতে হবে, এসএসসি আর ব্যাংকের মধ্যে এখানে ডিফারেন্স আছে। এসএসসিতে ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করে না, তাই ওখানে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার একটা ব্যাপার থাকে, এক্স্যাক্ট তোমাকে জানতে হবে। কিন্তু ব্যাংকে কিন্তু ওরকম টাইপের থাকে না, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটার অ্যাকর্ডিং কোনো একটা বোল্ড ওয়ার্ড, কোনো হাইলাইটেড ওয়ার্ড থাকবে, সেটার এগেনস্টে তোমাকে জিজ্ঞেস করবে। এর একটা অ্যাডভান্টেজ আছে, এক্স্যাক্ট মানেটা না জানলেও তুমি ধরো প্যাসেজটা পড়তে গিয়ে দেখতে পাচ্ছ যে সেন্টেন্সটাতে কী সেন্সে কথাটা বলেছো, সেন্সটা যখনই তুমি আইডেন্টিফাই করে নেবে, তখনই কিন্তু তুমি ওখান থেকে বার করে নিতে পারবে যে এটার কী গল্প হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা একটা পজিটিভ ওয়ার্ড নাকি এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ওই অ্যাকর্ডিং তোমার ভোক্যাবের যদি একটু ধ্যান ধারণা থাকে, অপশনস দেখে দেখে তুমি আরামসে অ্যান্সার করতে পারো, কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? আর এমনিতে ভোক্যাব কী করে তৈরি করবে তার জন্য বলবো, ইউটিউবে প্রত্যেকটা চ্যানেলে, যত এডুকেশনাল চ্যানেল আছে, বিশেষ করে ব্যাংকিং প্রিপারেশন যেখানে হয়, তো হিন্দু এডিটোরিয়াল অ্যানালিসিস সব জায়গাতেই হয়। তো সেই এডিটোরিয়ালের ভিডিওসগুলো দেখতে শুরু করো। ওতে কী হবে, হিন্দুর প্যাসেজগুলো তুমি পেয়ে যাবে রিডিং করার জন্য, এবং তার সাথে সাথে যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে কি তার সঙ্গে সঙ্গে যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে কি, তোমার একটা আইডিয়া হবে প্যাসেজ রিডিংয়ের, প্যাসেজটাকে অ্যানালাইজ করার একটা আইডিয়া হবে, এবং তার সঙ্গে ওখানে প্রচুর ভোক্যাব, ওই প্যাসেজ থেকেই বার করে নিয়ে আসা ভোক্যাবগুলোকে ডিসকাস করে দেওয়া হয়। সেই ভোক্যাবগুলো কী করো, যখন স্ক্রিনে দেখাবে ওগুলো স্ক্রিনশট নিয়ে নাও, অথবা খাতায় লিখে সময় নষ্ট করবে না, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে একটা আলাদা ফোল্ডারে মোবাইলে সেভ করে রাখো। অবসর সময়ে যখন ঘুরছো ফিরছো করছো, ওই স্ক্রিনশটগুলো থেকে বারবার করে স্ক্রোল করে করে রিভাইজ করো। ঠিক আছে, এতে করে তোমার একটা দারুণ হ্যাবিট তৈরি হবে। আবার যখন ডে 2তে তুমি যখন স্টার্ট করবে নেক্সট দিনের এডিটোরিয়াল, আগের দিনের ভোক্যাবটাকে আগে রিভাইজ মারো, তারপর নতুন টাকা স্টার্ট করো। এরকম করে ডে 1 থেকে ডে 2 ডে 3 করে 7 দিনে যখন তুমি কাজ করে নেবে না, তখন তুমি দেখতে পাবে অটোমেটিক অনেক ওয়ার্ডস রিপিট হচ্ছে। এই রিপিটেশন সাইকেলের থ্রুতে সেই ওয়ার্ডসগুলো তোমার মেমোরাইজড হয়ে যাবে। মেমোরাইজড হতে হতে আস্তে আস্তে যখন আরও সময় পার হবে, মেমোরাইজেশনের পরিমাণটা বাড়বে এবং তোমার স্টক অফ ওয়ার্ডস অনেকটা ইম্প্রুভ হবে। তো এরকম করে ভোক্যাবটাকে করবে। লাস্ট পার্ট হচ্ছে তোমার আমাদের গ্রামাটিক্যাল সেকশন। তো গ্রামারের দেখো সিলেবাস ওয়াইজ করাটাই সব থেকে বেটার, তাছাড়া কোনো অপশন নেই তুমি যদি ভালো করে করতে চাও। কারণ ফিলার্স বলো বা এরর ডিটেকশন বাদ দিয়ে বাকি যে সেকশনসগুলো বলো, ফিলার্স বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, ফ্রেজ রিপ্লেসমেন্ট বলো, যা কিছুই আসে না কেন, গ্রামারের একটা বড় ভূমিকা থাকে। ফিলার্স কিন্তু এমনও হয়, তুমি যদি শব্দার্থ না জানো,
স্টিল গ্রামাটিক্যাল ইউজ দিয়ে, গ্রামার দিয়ে তুমি কিন্তু ফিলারগুলোকে অপশন এলিমিনেট করো, তুমি অ্যান্সার করতে পারো। তো এই জিনিসগুলো ওভার দ্য টাইম আমি কিন্তু আস্তে আস্তে শিখেছি, ওভার টাইম আস্তে আস্তে আমি কিন্তু এই জিনিসগুলো শিখেছি সময়ের সাথে সাথে। তো এতে করে কি হচ্ছে, আমার ইংলিশ খুব স্ট্রং নয়, আমিও ইংলিশ বলতে গিয়ে বা ইউজ করতে গিয়ে অনেক গ্রামাটিক্যাল ভুল হয়ে যায়। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি এখানে এক্সাম ক্লিয়ার করতে এসছো, তুমি এখানে কোনো সাবজেক্টের মহারত বা পাণ্ডিত্য অর্জন করার জন্য তুমি কিন্তু আসোনি, বিশাল পণ্ডিত হতে হবে তা কিন্তু নয়, সবাই সব সাবজেক্টে পণ্ডিত হতে পারে না। আমার ম্যাথসটা খুব ভালো, এই জায়গাটা আমি একদম মানে গৌরবের সাথে ক্লেম করি যে ইয়েস আমি ম্যাথসটা খুবই ভালো করে তৈরি করেছি। আমাকে তুমি যে জায়গা থেকে যে কোনো সিচুয়েশনে ফেলো, আই উইল মানে সলভ ইট ডেফিনেটলি। কিন্তু ইংলিশে সেই জোরটা আমি বলতে পারি না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি এক্সাম ক্লিয়ার করার জন্য যেটা রিকোয়ারমেন্ট মিনিমাম, সেটা আমাকে করতেই হয়েছে। তো সেটা আমি কিন্তু করতে পেরেছি একটা বেসিক অ্যাপ্রোচের মাধ্যমে, এবং আমি নিজে ইংলিশে খুব স্ট্রং নই, স্টিল আমি ইংলিশটাকে এইভাবে ম্যানেজ করে নিতে পেরেছি। তো তোমাদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা হয়তো ইংলিশে একটু তোমাদের স্ট্রেংথ আছে ভালো, তো সেই স্ট্রেংথটা কিন্তু তখন তোমরা কাজে লাগালে ইংলিশে আরও অনেক বেটার তোমরা আউটকাম দেখতে পাবে। এবার গ্রামাটিক্যাল সেকশনটা করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে, আমি যেটা করতাম, 0 to Hero আড্ডা 247-এর যে প্লেলিস্ট, সেখান থেকে ইংলিশের তোমার ফুল যে ভিডিওটা সোর্সটা আছে ওদের, পুরো সোর্সটা আমি কমপ্লিট করেছিলাম পুরোটা, ওখানে ফুল সিলেবাস কভারেজ দেওয়া আছে। তো সেটাকে করে করে আমি একদম বেসিক রুলসগুলোর একটা আইডিয়া নিয়ে নিয়েছিলাম। তারপর যেটা হয়, আড্ডা 247-এরই যে প্রত্যেক দিনের ওদের যে ইংলিশ মক সিরিজগুলো হতো, প্রত্যেকটা সাবজেক্টেরই মক সিরিজ প্র্যাকটিস করা হয়, বিশেষ করে ইংলিশেরগুলো আমি প্রত্যেক দিন করতাম। ওইখানে যখন ডিফারেন্ট টাইপ অফ সেটস প্র্যাকটিস হতো, 10টা করে এরর ডিটেকশন থাকতো, ফিলার্স থাকতো, মিসস্পেলড ওয়ার্ডস থাকতো, তারপর তোমার ক্লোজ টেস্ট থাকতো, ফ্রেজ রিপ্লেসমেন্ট, সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থাকতো, অনেক রকম যেরকম প্যাটার্নস আমার এক্সামে আসে, সব যখন আসতো ওগুলোকে যখন ব্যাক টু ব্যাক আমি করতাম, তাতে করে কি হতো না, আমার একটা বিরাট বড় সুবিধা হতো। সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার জিনিসগুলোকে আমি গ্রিপ করতে শুরু করলাম। আচ্ছা, এই রুলটা এরকমভাবে কাজ করছে, প্র্যাকটিক্যাল ইউজ, যেটা রুলসগুলো শিখে নেওয়ার পর তাদের প্র্যাকটিক্যাল ইউজটা সেটা আমি করতে শুরু করলাম আর কি। তো তাতে করে আমার অনেকটা সেন্স ডেভেলপ করলো। সেই প্রভাবটা আমি আস্তে আস্তে মক টেস্ট দিতে গিয়ে দেখতে পেলাম। প্রথমে মক টেস্টে সেকশনাল মক দিতাম, ইংলিশের মকগুলো বিশেষ করে দিতাম আলাদা করে। 30-এর মধ্যে আমার 15, 17, খুব বেশি হলে 20 এরকম আমার মার্কস আসতো। সেখানে আমি আস্তে আস্তে দেখতে শুরু করলাম যে ইংলিশে আমার অ্যাভারেজ 23-24 এমনিই চলে আসছে, একটু ইজি পেপার হলে 25-27 অব্দি উঠে যাচ্ছে। 22 থেকে 25-এর মধ্যে স্কোর আমার ডেফিনেটলি থাকছে। আর এই জিনিসটা আমি ল্যাগ করছিলাম, যেখানে আমি 17-18 মানে প্রায় 5-6 নাম্বারের আমার ডিফারেন্স চলছিল। আর এইটার জন্যই আমার বারবার প্রিলিমিনারি ফেজটা আমি মিস করে ফেলছিলাম, ম্যাথ রিজনিংয়ে ভালো নাম্বার থাকা সত্ত্বেও। তো সেই জায়গাটা ইমপ্রুভ করার পর আমার প্রিলিমিনারি নিয়ে যে ভয়টা ছিল সেটা আমার দূর হয়ে যায়। এবং তারপরে সবথেকে বড় যেটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে অ্যাকিউরেসির দিকটা আমি অলওয়েজ বেশি প্রায়োরিটি দিতাম। ইংলিশ সেকশন করার সময় আমি সব সময়তে চেষ্টা করতাম একদম 100% শিওর যে কোয়েশ্চেন্সগুলো আমি সেগুলোকেই করবো। একটু অ্যাকচুয়ালি যদি ডাউট মনে হতো, আমি সেই কোয়েশ্চেনটা কিন্তু করতাম না, ছেড়ে দিতাম। কারণ আমি জানতাম যে অ্যাকিউরেসি ইস্যু হলে নর্মালাইজেশনে প্রবলেম হবে, আমি হয়তো মিস করে যেতে পারি। তাই আমি নর্মালাইজেশন বেনিফিটটা বেশি পাওয়ার জন্য আমি অ্যাকিউরেসিটাকে সবসময় অ্যাকিউরেট 100% রাখার চেষ্টা করতাম। তো এই ছিল কিছু বেসিক অ্যাপ্রোচ ইংলিশ ইমপ্রুভ করার, এবং সেম জিনিসটা তোমাদের মেন্সেও হেল্প করবে। প্রিলিমস মেন্স দুটোকেই একসঙ্গে কভারেজ করে নিতে পারবে তোমরা একইভাবে, ঠিক আছে? তো ভালো করে পড়ো, এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগাও। আশা করছি তোমাদের যাদের ইংলিশে খুব সমস্যা আছে, এরপরে কিছু হলেও বেনিফিটস তোমরা দেখতে পাবে। আর ফার্দার যদি কোনো সমস্যা থাকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কানেক্ট করতে পারো, আমাদের গ্রুপ জয়েন করো, আমাকে পার্সোনালিও মেসেজ করতে পারো, আমি সব রকম দিক দিয়ে তোমাদের হেল্প করার জন্য আছি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।